আচ্ছা, সো রিগ্রেশনের আমরা কি পড়েছিলাম? টাইপস অফ ডেটা পড়েছিলাম, 3 ধরনের ডেটা, টাইম সিরিজ, ক্রস সেকশন আর হচ্ছে প্যানেল ডেটা। এই লেকচারটা হচ্ছে ক্রস সেকশন নিয়ে, তারপরে আমরা হচ্ছে টাইম সিরিজ নিয়ে আলাদা পড়বো। প্যানেলটা আপনাদের হচ্ছে বিবিএ তে কভার করে না এখন, বাট কি কি বলে পরবর্তীতে যদি আমাদের সময় থাকে কোর্স শেষ করার পরে, তাহলে হয়তো একদিন আমি দেখাই দিলাম ইনশাআল্লাহ যে প্যানেল ডেটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। বেসিক্যালি কাজ কম বেশি সেমই, কিন্তু কিছু আছে বা আমার কিছু ভিডিও করা আছে, সেগুলো আপনাদের পরে আমি শেয়ার করে দিলাম, আপনারা দেখে নিলেন যে প্যানেল ডাটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। কারণ যখন আপনারা এই যে বিবিএ তে যখন ইয়েতে করতে যাবেন, ইন্টার্নশিপ বা প্রজেক্ট পেপার করবেন, তখন অনেকেই যারা প্রজেক্ট পেপার করবেন বিভিন্ন কোম্পানির ডেটা নিয়ে কাজ করবেন, তখন নর্মালি প্যানেল ডেটা নিয়েই কাজটা বেশি হয়। যাই হোক, আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কথা বলেছি, স্ক্যাটার ডায়াগ্রাম, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোরিলেশন মানেই যে কজেশন তা বুঝাই না, সেজন্য আমরা কজ এন্ড ইফেক্টটা দেখার জন্য আমরা রিগ্রেশনটা করি, যে কে কাকে ইনফ্লুয়েন্স করছে। একটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মোর দেন ওয়ান হলে সেটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমি জাস্ট একটু রিভিউ করছি। রিগ্রেশনটা বেসিক্যালি আমরা যেটা বলি এটা হচ্ছে ওএলএস সিস্টেমে। ওএলএস হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার প্রিন্সিপালটা যেটা ছিল যে আমাদের বেস্ট ফিটেড লাইনটা বের করা কিভাবে, যে বাই মিনিমাইজিং দ্য সাম অফ স্কোয়ার এরর্স, অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু আর হচ্ছে প্রেডিক্টেড ওয়াই ভ্যালু বা ওয়াই হেড, তাদের মধ্যে ডিফারেন্সটাকে, যে তাদের সাম অফ স্কোয়ার ডিফারেন্সটাকে মিনিমাইজ করা, এররটাকে মিনিমাইজ করা। সিম্পল মডেল আমরা দেখেছিলাম, স্লোপ হচ্ছে বি বেটা, আলফা হচ্ছে আমরা বলছিলাম ইন্টারসেপ্ট। বেস্ট ফিটেড লাইনটা, যে লাইনটাতে এরর সবচেয়ে কম, সেটা আমরা সিলেক্ট করি। এটা হচ্ছে ওএলএস এস্টিমেটর, অর্ডিনারি লিস্ট স্কোয়ার এস্টিমেটর, যেখানে আমরা আমাদের যে আননোন যে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আলফা বা বেটা জিরো আর একটা হচ্ছে বেটা বা বেটা ওয়ান, সেটা আমরা করি যে বেস্ট ফিটেড লাইনের মাধ্যমে, সেটাকে আমরা বলছি স্যাম্পল রিগ্রেশন লাইন। লাইনটাই হচ্ছে বেসিক্যালি যে আমরা আমাদের যে হচ্ছে প্যারামিটার গুলো যেগুলো আমরা এস্টিমেট করি, সেগুলোকে আমরা হেড দিচ্ছি। আর আমাদের হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে ওয়াইটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, বা ফিটেড ভ্যালু বা প্রেডিক্টেড ভ্যালু, সেটাকে আমরা হেড দিচ্ছি। শুধু এক্স বাদে অন্যগুলা সব হেড হবে। আর এখানে যখন লাইন বলবো তখন আমাদের এররটা থাকবে না। ঠিক আছে? তো বেটা বের করার ফর্মুলা, তারপর হচ্ছে যে আমাদের আলফা বের করার ফর্মুলা, ইন্টারসেপ্ট, সেগুলো আমরা এই আপনারা হচ্ছে স্টেট 1-এ পড়েছেন। তো সেইগুলা এখন আপাতত আমাদের দরকার নাই। আমরা হচ্ছে সেগুলো এখন হচ্ছে নরমালি আমরা কি বলে যে প্র্যাকটিক্যাল আসপেক্টে যে কিভাবে আমরা সফটওয়্যারের মাধ্যমে করব এবং সেগুলা কিভাবে ইন্টারপ্রেট করব, আমরা সেগুলো নিয়ে মোর কনসার্ন রাদার দেন ক্যালকুলেটিং দোজ ইস্যুস। আব্বু, ডোন্ট মেক সাউন্ড, ওকে? রেসিডুয়ালটা আমরা বলছিলাম যে এরর বা রেসিডুয়াল, সেটা ছিল যে আমাদের অ্যাকচুয়াল ওয়াই আর হচ্ছে প্রেডিক্টেড ওয়াই বা ফিটেড ওয়াই, দুটার মধ্যে ডিফারেন্স, মানে ওয়াই মাইনাস ওয়াই হেড, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এরর বা রেসিডুয়াল। ঠিক আছে? এই যে এররটা হচ্ছে যে আমাদের এই যে ওএলএস যে লাইনটা, এই লাইনের মধ্যে যেগুলো থাকবে, এই লাইনের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ওয়াই হেড বা প্রেডিক্টেড ভ্যালু, অন এন এভারেজ প্রেডিক্টেড ভ্যালু। আর অ্যাকচুয়াল ভ্যালু গুলো এই লাইনের উপরে হতে পারে, নিচেও হতে পারে। তাহলে এই যে অ্যাকচুয়াল ওয়াই আর প্রেডিক্টেড ওয়াই এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমরা বলছি ইউ বা ই, মানে এরর। এই এররটাকে আমরা মিনিমাইজ করতে চাই, এটাকে আমরা বলছি ওএলএস এস্টিমেটর। আমরা এররটা বা ডিস্টারবেন্স টার্মটা কেন আমরা রিগ্রেশন মডেলে ইনক্লুড করি, কারণ অনেকগুলো ফিচারের জন্য, যে আমরা সবসময় আমরা ওয়াই যেটা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার কিছু ডিটারমিনেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবকিছু আমরা সবসময় অ্যাড্রেস করতে পারি না। তো কিছু রয়েই যায়, তো সেগুলো হচ্ছে এরর দ্বারা আমরা কভার করি, যে বাকি সবগুলো এররের মধ্যে আছে। মডেল যদি মিস স্পেসিফাইড হয়, সেক্ষেত্রে আমার এররটা সেটা ক্যাপচার করে। আমার ওয়াই এর যে মেজারমেন্ট গুলো, যে আমরা যে অ্যাকচুয়ালি যে সঠিকভাবে যদি মেজার করতে না পারি, রেশিও যেটা আমরা ইউজ করছি সেটা যদি সঠিক রেশিও না হয়, তাহলে যে এররটা হবে সেটাও এরর টার্মের মধ্যে থাকে। এছাড়া আরো অন্যান্য যে সকল জিনিস আমরা মডেলিং এর মধ্যে আনতে পারি না, সেগুলোও এররের মধ্যে থাকে। এটা ছিল সিম্পল মডেল।
এখন হচ্ছে আমরা বলছি যে মাল্টিপল রিগ্রেশন মডেল, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধু একটা না, আমরা বলছিলাম যে একটা ছাড়াও আরো অন্যান্য ভেরিয়েবল থাকে যেগুলোকে আমরা এররের মধ্যে নিয়েছিলাম, বাট এখন আমরা সেগুলোকেও স্পেসিফাই করতে চাই। মোর দেন ওয়ান যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, যেমন হাউজিং প্রাইস কত হবে, তার তার প্রাইসটা নির্ভর করবে একাধিক জিনিসের উপর, যেমন হাউসের সাইজ কত, এইজ কত হাউসটার, তারপর লোকেশনটা কোথায়, হ্যাঁ হাউসটা কিসের তৈরি, সেগুলো একটা ব্যাপার আছে। ল্যাপটপ প্রাইস, স্ক্রিন সাইজ, মেমোরি, ওয়েট, স্পিড, এসবের উপর নির্ভর করে। সো বেসিক্যালি যখন when there are more than one independent variables, তখনই আমরা বলছি মাল্টিপল রিগ্রেশন। মাল্টিপল রিগ্রেশনে জাস্ট আমাদের এই যে বেটা গুলো হচ্ছে আমাদের চেঞ্জ হয়, বেটা 1 2 বা বেটা 3 এর থেকে কে পর্যন্ত বা এন পর্যন্ত যেটাই বলেন, এখানে x1 x2 x3 ডট ডট করে xk বা n যেটাই বলেন, আর হচ্ছে এরর। যখন আমরা মডেল বলবো তখন এরর থাকবে, হ্যাট হবে না। যখন আমরা লাইন বলবো তখন এরর থাকবে না, তখন হ্যাট হয়ে যাবে আমাদের প্যারামিটার গুলোতে এবং ওয়াই সহ। ঠিক আছে, পপুলেশন মাল্টিপল রিগ্রেশন মডেল, পপুলেশন মডেল হচ্ছে আমরা সেখানে এররটা রাখতেছি এবং সবগুলো এখানে আসতেছে। এই যে আই, এই যে সাবস্ক্রিপ্ট আকারে যে আই গুলো আছে, এই আইটা হচ্ছে ফর ক্রস সেকশন ডেটা, যে আই এর মান 1 থেকে আমার ডট ডট এন হতে পারে। সো আই এর মান আমরা বলছি যে এই এখানে ধরেন আপনার এই x1 একটা, ধরেন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এইজ, তাহলে এইজ একটা ভেরিয়েবল। এইজ হচ্ছে আমি যদি 100 জনের ডাটা কালেক্ট করি, তাহলে আই এর মান 1 থেকে 100 পর্যন্ত, তাহলে ফার্স্ট পার্সনের এইজ, সেকেন্ড পার্সনের এইজ, 100তম পার্সনের এইজ, এরকম। সো আই। আবার যখন টাইম সিরিজ ডাটা হবে, তখন এই আই এর জায়গায় হবে হচ্ছে টি, টি ফর টাইম, বিভিন্ন ইয়ারের জন্য। আর যখন প্যানেল ডাটা হবে, প্যানেল ডাটা হচ্ছে টাইম সিরিজ এবং ক্রস সেকশন দুইটা মিলিয়েই, তখন সেখানে আইও থাকবে টিও থাকবে, যেমন x1 i, t। ওকে, এরকম। আমার এই যে রিগ্রেশন লাইন যেটা আমরা বলছি, দেখেন এখন রিগ্রেশন লাইন যদি বলি, মাল্টিপল রিগ্রেশন লাইন, সেখানে আমাদের প্যারামিটার গুলো এই যে ইন্টারসেপ্ট সহ প্রত্যেকটা আমাদের যে স্লোপ কোএফিসিয়েন্ট, সেগুলো হ্যাট হবে, এরর থাকবে না। আর হচ্ছে আমাদের ওয়াইটার উপরেও হ্যাট হবে। এটার এখন এই যে কোএফিসিয়েন্ট গুলো, এই যে আমার বেটা 0 বা আলফা, বেটা 1 2 3 4, এইগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে আমার এর ব্যাখ্যাটা হচ্ছে আমার সিম্পলের মতোই, কিন্তু খালি দুইটা জিনিস এখানে আপনার অ্যাড করতে হবে। দুইটা জিনিস এখানে, দুইটা না, একটা জিনিস এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যেরকম ইন্টারসেপ্টের ব্যাখ্যাটা করি, ফর এক্সাম্পল যখন আমরা সিম্পল রিগ্রেশন করি, সিম্পল বলতে হচ্ছে একটা ভেরিয়েবলের, আমি জাস্ট হচ্ছে এই রিগ্রেশনের কনসেপ্ট গুলা দিচ্ছি। আমাদের কি বলে যে খাইরুল স্যার যিনি এ সেকশনে নিচ্ছেন, স্যার আমাদের নিজেরও স্যার। সো স্যার যেটা বলেছেন যে আপনাদের কনসেপ্টটা দিলে তারপর হচ্ছে স্যার একটা কম্বাইন্ড ক্লাস নেবেন সবাইকে, যেখানে স্যার এসপিএসএস সফটওয়্যার দিয়ে দেখাবেন যে কিভাবে আপনার হচ্ছে রিগ্রেশনটা রান করতে হয় এবং কিভাবে সেগুলোর ব্যাখ্যাগুলো করতে হয়, বা আরো অন্যান্য জিনিসগুলো স্যার যেটা দেখাবে। তো সেগুলা হচ্ছে পরে আমি টাইমটা বলবো, স্যারের সাথে কথা বলবো, কথা বলে আমি আপনাদের টাইম জানাই দিব। যে আমাদের সে কম্বাইন ক্লাসটা এ সেকশন সহ এ বি সি তিনটা একসাথে, সেখানে খায়রুল স্যার ক্লাস নেবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। সেখানে স্যার কথা বলবেন। স্যার এসপিএসএস দেখানোর পরে আমি হয়তো একদিন আবার স্ট্যাটাস সফটওয়্যারে হয়তো দেখাই দিলাম যে জিনিসগুলো সেম জিনিসটাই, তাহলে আমার স্ট্যাটাস সফটওয়্যারে কেমন হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি বলছিলাম, ধরুন ফর এক্সাম্পল যে ইন্টারপ্রিটেশন গুলো কিরকম হয়, যেমন ওয়াই হ্যাট আমরা বলছি যে ইকুয়াল টু আলফা প্লাস বেটা এক্স, এরর দিচ্ছি না, তাহলে এইখানে এই যে আলফা হ্যাট বেটা হ্যাট, এইখানে তার মানটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, যেমন ফর এক্সাম্পল ওয়াই হ্যাট সমান সমান আলফা, ধরুন ফর এক্সাম্পল হচ্ছে 3 প্লাস বেটা হচ্ছে 0.5x, এটা মনে করেন। এই হচ্ছে আমাদের সিম্পল রিগ্রেশন, ওকে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো এর এর ব্যাখ্যাটা কি ছিল, যে আমার ইন্টারসেপ্টের ব্যাখ্যাটা হচ্ছে যে আমার এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান যদি 0 হয়, তাহলে এই অংশটা সবটা 0 হয়ে যায়, তাহলে তাহলে আমার হচ্ছে ওয়াই হেড এর মানটা হচ্ছে শুধুমাত্র আলফা, এটা ইন্টারসেপ্ট। এক্স এর মান যদি 0 হয়, তাহলে কি হবে, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আমার ওয়াই হ্যাট, তার মান হচ্ছে 3। ওকে, তার মান হচ্ছে 3, এরকম। আর
আর স্লোপের ব্যাখ্যাটা হচ্ছে যে এক্স এর মান যদি আমার কি হয় 1 ইউনিট চেঞ্জ হয়, 1 ইউনিট যদি চেঞ্জ হয় তাহলে আমার কি হচ্ছে, আমার এই যে ওয়াই কতটুকু বাড়বে, এই যে আমার স্লোপ, এই যে বেটার মান যেটা বেটা হ্যাট, এই যে 0.5 ইউনিট দ্বারা বাড়বে। বাড়বে বা কমবে সেটা কিভাবে বুঝবেন, তার সাইন দেখে। সাইন দেখে যদি প্লাস সাইন হয় তাহলে এক্স বাড়লে ওয়াইও বাড়বে 0.5 ইউনিট দ্বারা, আর যদি মাইনাস সাইন হয় তাহলে হচ্ছে এক্স বাড়লে ওয়াই কমবে আমার হচ্ছে -0.5 ইউনিট দ্বারা। এখানে হচ্ছে ইউনিট গুলা খুব গুরুত্বপূর্ণ, ইউনিট গুলা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। সো এখন এইটাকে যদি আমরা মাল্টিপল হিসাবে করি, ফর এক্সাম্পল ধরেন ওয়াই হেড সমান সমান আলফা হেড প্লাস বেটা 1 হেড x1 প্লাস বেটা 2 হেড x2 প্লাস বেটা 3 হেড x3 এরকম ফর এক্সাম্পল। এখন সেখানে কি হচ্ছে খেয়াল করেন, সেক্ষেত্রে এই আলফার মান ধরেন ফর এক্সাম্পল আমরা যদি মানটা বসাই, ধরেন রিগ্রেশন করলে যে কোএফিসিয়েন্ট গুলো আসে সেগুলোর মান এরকম, ধরেন আমি দেখাচ্ছি একটু পরে, সেখানে ধরেন আমাদের মান দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, সেখানে আমাদের ইয়েটা হচ্ছে যে আমাদের স্লোপের ব্যাখ্যাটা, সেখানে আমাদের ফার্স্টে ইন্টারসেপ্টের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে আমার ধরেন এটা যদি হয় 3 প্লাস ফর এক্সাম্পল 0.5 x1 প্লাস মাইনাস ফর এক্সাম্পল মাইনাস 0.3 x2, ঠিক আছে, প্লাস 0.7 x3 ফর এক্সাম্পল। এখন যে জিনিসটা হচ্ছে তাহলে এই যে আলফার যে মানটা ইন্টারসেপ্ট, তার ব্যাখ্যাটা কি হবে, তার ব্যাখ্যাটা হচ্ছে আমার এখানে ওই যে সিম্পলে যেরকম বলতাম খালি এক্স একটা ভেরিয়েবল ছিল, এই একটাই যদি 0 হয়ে যায় তাহলে আমার ওয়াই এর মান হচ্ছে আমার আলফা। এখানে শুধু একটা না, এখানে x1 আছে, x2 আছে, x3 আছে, তো এখানে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট যদি আমার 0 হয় তাহলে আমার ওয়াই এর মান হচ্ছে এই আলফা। তাহলে আমি এখানে কি বলবো, যে এস্টিমেটেড ইন্টারসেপ্টের কোএফিসিয়েন্ট বেটা 0 সেটা হচ্ছে কি, যে ভ্যালু অফ ওয়াই যখন কি সবগুলা ইন্ডিপেন্ডেন্ট, এই যে x1 x2 ডট 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 x কে সবগুলা যখন 0 হবে তখন হচ্ছে আমার যে ওয়াই এর মান হচ্ছে আমার এই যে বেটা হেড বা আলফা, ঠিক আছে, অথবা বেটা 0 হেড। ওকে, একই কথা। তাহলে এখানে শুধুমাত্র আমার সিম্পলে ছিল একটা এক্স যদি আমার 0 হয়, এখানে মাল্টিপল হচ্ছে সবগুলো এক্স যদি 0 হয় তাহলে আমার আমার হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে বেটা 0 বা আলফা ইন্টারসেপ্ট। আর কোএফিসিয়েন্টের ব্যাখ্যা হচ্ছে আমরা যেরকম বলছিলাম এখানে যে এক্স চেঞ্জের সিম্পলের ক্ষেত্রে এক্স যদি 1 ইউনিট বাড়ে তাহলে আমার ওয়াই 0.5 ইউনিট বাড়বে বা কমবে, এটা আমরা বলছিলাম। আর এইখানে আচ্ছা সেখানে আরেকটা কথা হচ্ছে অন এভারেজ কথাটা বলতে হবে, অন এভারেজ কথাটা বলতে হবে, অন এভারেজ ইফ x changes by 1 ইউনিট দেন কি হবে, আমার y changes by 0.5 ইউনিট অন এভারেজ, ঠিক আছে। এইটা এখন এই মাল্টিপল রিগ্রেশনের স্লোপের যে বেটা 1 ফর এক্সাম্পল আমরা যদি বলি তাহলে সেখানে কি হচ্ছে যে এভারেজ ইনক্রিজ, তাহলে অন এভারেজ কথাটা আগেও নিতে পারেন। তাহলে আপনি বলতে পারেন যে ইফ x1 চেঞ্জেস বাই 1 ইউনিট দেন কি হবে, y will on average change by কত 0.5 ইউনিটস। তাহলে আমার এতটুকু পর্যন্ত আগেরটার মতো সিম্পলের মতো, কিন্তু এখন নতুন করে কি বলতে হবে এই অংশটা, যে হোল্ডিং আদার ভেরিয়েবলস কনস্ট্যান্ট অথবা কন্ট্রোলিং ফর আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ওকে, বা কন্ট্রোলিং ফর আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা কন্ট্রোলিং ফর ওই যে x2 and x3। তার মানে আমাকে করতে হবে মাল্টিপলের ক্ষেত্রে যখন যেটা ব্যাখ্যা করবেন সেটা বলবেন, আর অন্যগুলাকে হচ্ছে কনস্ট্যান্ট করে ফেলবেন, অন্যগুলাকে স্যাটারিস পেরিবাস যেটা আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি, যে কিপিং এভরিথিং এলস স্যাটারিস পেরিবাস, যে কিপিং এভরিথিং এলস কনস্ট্যান্ট বা আনচেঞ্জড বা কন্ট্রোলিং ফর আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। আবার যখন x2 এর কথা বলবেন সেম ভাবে, যে x2 1 ইউনিট চেঞ্জ হলে y আমার এই যে 0.3 ইউনিট কমবে যেহেতু মাইনাস, তাহলে কি হচ্ছে কিপিং, যে অন এভারেজ কথাটা বললেন, তারপর হচ্ছে কিপিং x1 and x3 কনস্ট্যান্ট বা কন্ট্রোলিং ফর আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস সাচ এজ x1 and x3। সো এইভাবে হচ্ছে তাহলে আমার এই নতুন কথাটা যে মাল্টিপলে গেলে অন্যগুলাকে কনস্ট্যান্ট রেখে তারপর হচ্ছে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টের ব্যাখ্যা দিতে হবে। বুঝা গেছে?
এই হচ্ছে পয়েন্টটা ক্লিয়ার সবার? সেখানে শুধু ভেরিয়েবলটা কনস্ট্যান্ট রাখবো তাই না স্যার? জি, অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো শুধু কনস্ট্যান্ট রাখবো তাই না স্যার? কনস্ট্যান্ট। যে আপনি যখন যেটার ব্যাখ্যা করবেন, x1 যখন ব্যাখ্যা করবেন তখন x2 আর x3 কনস্ট্যান্ট, x2 যখন ব্যাখ্যা করবেন x1 x3 কনস্ট্যান্ট, x3 যখন ব্যাখ্যা করবেন x1 x2 কনস্ট্যান্ট, ওইটা বাদে বাকি সব কনস্ট্যান্ট। ঠিক আছে? আর স্যার বেটার, ওই যে যখন আমি এক্স স্যার ধরেন স্যার আমি এক্স টু ব্যাখ্যা করতেছি, তাহলে স্যার এক্স ওয়ান এর যে বেটা ওয়ান আর এক্স থ্রি এর যে বেটা থ্রি, স্যার ওইগুলো ওগুলো কি কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ, আপনি এক্স কে কনস্ট্যান্ট দ্বারা মানিত হচ্ছে সেগুলো সব কোনো কোনো যা আছে তাই, মানে কোনো কিছুই চেঞ্জ হবে না। আপনি খালি এক্স টুর কথা চিন্তা করবেন। ওকে স্যার, ঠিক থ্যাংক ইউ। আছে? হ্যাঁ, জি, থ্যাংক ইউ। তো আমরা এই মাল্টিপ্লিকেশন আমরা এক্সেলে করতে পারি, আমরা স্ট্যাটাই করতে পারি, এসপিএসএস করতে পারি, মিনিটেব আমাদের কাছে নাই, এটা দেখাবো না। তাহলে আমি আজকে এক্সেলে দেখাবো, আর হচ্ছে আপনার খাইরুল স্যার হচ্ছে এসপিএসএস এ দেখাবে, আর আমি আবার হচ্ছে পরে স্ট্যাটাই দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। সো হ্যাঁ, এই যে যে আমরা যখন কোনো একটার যখন ব্যাখ্যা করি তখন হচ্ছে বেটা ওয়ানের চেঞ্জটা ব্যাখ্যা করি অন্যটাকে কনস্ট্যান্ট রেখে, সেটাকে বলা হয় পার্শিয়াল রিগ্রেশন কোএফিসিয়েন্ট। পার্শিয়াল, যেমন হোল্ডিং এক্স টু কনস্ট্যান্ট, তাহলে পার্শিয়াল রিগ্রেশন, তাহলে আমরা এই ফুল রিগ্রেশনটার খালি একটা পার্শিয়াল নিয়ে কাজ করছি। ওকে, সো পার্শিয়াল কোএফিসিয়েন্ট অথবা নেট নেট রিগ্রেশন কোএফিসিয়েন্ট অথবা জাস্ট রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যেভাবেই বলে। যেমন আমরা ইয়ের কথা বলছিলাম, এই যে একটা এক্সাম্পলের কথা বলছিলাম যে আমাদের কিসের যে বাড়ি, যে আমার রিয়েল এস্টেট প্রপার্টি, যে কিছু বাড়ি আপনার তিনটা ভেরিয়েবল, তার বাড়ি রিলেটেড, যে আপনার বাড়ির হিটিং কস্ট রিলেটেড, যে আমার যে হিটিং কস্ট কত হবে সেই বাড়িগুলোর, সেটা হচ্ছে তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে মিন ডেইলি আউটসাইড টেম্পারেচার কত, নাম্বার অফ ইঞ্চেস অফ ইনসুলেশন ইন দ্য অ্যাটিক, যে আমার যেখানে আপনার ইয়েটা কি বলে যে এই আপনার চুলাটা জ্বালানো হয়, সেখানে হচ্ছে ইনসুলেশন যেটা দেওয়া হয় তার ইঞ্চটা কত ইঞ্চ, এটা। আর হচ্ছে এইজ ইন ইয়ার্স অফ দ্য ফার্নেস, যে আমার হচ্ছে ফার্নেসটার এইজ কত, তাহলে আমার টেম্পারেচার, তারপর হচ্ছে আপনার ইঞ্চেস অফ ইনসুলেশন, আর হচ্ছে এইজ অফ ফার্নেস, এই তিনটা হচ্ছে 20টা বাড়ির হচ্ছে ডাটা দেওয়া আছে। ফর এক্সাম্পল 20টা বাড়ির, এই যে আমার হিটিং কস্ট, আপনাকে অঙ্কের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হবে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। যেমন আপনার এখানে অঙ্ক দেখে বুঝতেছেন যে হিটিং কস্ট নির্ভর করে ওই তিনটার উপর, তার মানে হিটিং কস্ট হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, আর অন্যগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, x1। তাহলে এখন এই যে আমার 20টা বাড়ি, এই 20টা হচ্ছে জাস্ট নাম্বার, 20টাকে আইডেন্টিফাই করার জন্য, বাট রিগ্রেশনের জন্য তাদের কোনো কাজ নাই। এরা যদি নাও থাকে তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই। ওকে, সো আমার এইখানে এই একটা ডিপেন্ডেন্ট এবং বাকি তিনটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আমরা এখন দেখতে চাই। ওকে, এক্সেলের এই আউটপুটটা কিভাবে আসে। আচ্ছা, একটু আমাদের ডাটাগুলো একটু ইনপুট দিতে হবে। একটু বলেন আমার ফার্স্টে হচ্ছে আমার এই যে ফার্স্টে যে কলামটা হোম নাম্বার, সেটা আমার দরকার নাই। আমার হিটিং কস্ট, তারপরে আছে হচ্ছে আমাদের টেম্পারেচার, তারপরে আছে হচ্ছে ইনসুলেশন, তারপরে আছে হচ্ছে আমাদের এইজ অফ ফার্নেস। ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, একটু দ্রুত নাম্বারগুলো তুলে ফেলি। 250, 35, 3, 6, 360। একটু বলেন তো একজন। 29, 4, 10, ওকে, তারপরে 165, 165, 36, 36, 7, 7, 3।
3 43 43 60 60 6 6 9 9 92 92 65 65 5 5 6 hmm, 200 hmm, 30 5 5 355 10 6 7 290 7 10 10 230 hmm. 21 21 9 9 11 11 120 120 55 55 2 2 5 5 73 73 54 4 12 12 4 4 205 205 48 48 5 5 1 1 400 400 20 20 5 5 15 15 320 320 39 39 4 4 7 7 72 72 60 60 8 8 6 6 272 272 20 20 5 8 94 58 7 3 190 40 8 11 235 27 9 8 139 30 7 5 স্যার 20 তো মনে হয় থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমরা তাহলে পেয়ে গেলাম এবার জি আমরা পেয়ে গেলাম আমাদের ডেটা হিটিং কস্ট টেম্পারেচার ইনসুলেশন এজ ফাইন এইবার আমরা যাব হচ্ছে কোথায় আমরা যাব হচ্ছে ডেটায় যাব কোথায় যাব ডেটা ওকে মনে আছে আমাদের ডেটা অ্যানালাইসিস ডেটা ট্যাবের মধ্যে আমরা কিভাবে এনেছিলাম আগে যদি আনা না থাকে তাহলে ওই আমার আগের লেকচারে দেখবেন আমরা যখন হাইপোথিসিস করিয়েছিলাম তখন আমি দেখাইছিলাম কিভাবে ফাইল থেকে অপশনসে গিয়ে ডেটা অ্যানালাইসিস ট্যাবটা আনতে হয় ঠিক আছে সো ডেটা অ্যানালাইসিস আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমাদের আসছে সেখানে এই যে দেখেন আমাদের এনোভা সবকিছু আছে এখানে এই যে রিগ্রেশন আছে দেখেন যে স্যাম্পলিং এর আগে রিগ্রেশন ওকে রিগ্রেশন আমরা রিগ্রেশন ক্লিক করে ওকে ওকে দিলে আমাদের একটা উইন্ডো আসবে উইন্ডো দেখেন এই যে ইনপুট এই যে আমাদের ইনপুট ওয়াই রেঞ্জ ইনপুট ওয়াই কোনটা বলেন এই যে আমাদের হিটিং কস্ট মনে রাখবেন এই ভেরিয়েবলের নাম ছাড়া শুধুমাত্র সংখ্যাগুলো মনে থাকবে ভেরিয়েবলের নাম সহ সিলেক্ট করবেন নাকি ছাড়া ছাড়া নাম ছাড়া কারণ সে তো আপনার লেখা বুঝবে না সে তো সংখ্যা বুঝবে রাইট তো সেই জন্য আমরা হচ্ছে ছাড়াই যে 250 থেকে শুরু 250 থেকে ক্লিক করে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিব দেখেন এই যে আমার সিলেক্ট হয়ে গেছে A2 থেকে A21 পর্যন্ত আর এক্স রেঞ্জ যখন আমাদের সিম্পল রিগ্রেশন হতো সিম্পল লিনিয়ার হইতো একটা ভেরিয়েবল তাহলে খালি আমি একটা ক্লিক করতাম ধরেন টেম্পারেচার দিয়ে ফর এক্সাম্পল যদি আমি করতাম
ধরেন আমি যদি টেম্পারেচার দিয়ে যদি করতাম তাহলে আমি কি করতাম, খালি টেম্পারেচারটা সিলেক্ট করে দিতাম, ঠিক আছে। কিন্তু এখন কি শুধু টেম্পারেচার একটা নাকি আমাদের সবগুলা? সবগুলা। তাহলে কি করবেন, এখানে এই সবগুলো একসাথে সিলেক্ট করবেন। ক্লিয়ার? সবগুলো একসাথে সিলেক্ট করবেন। এই এই যে আমার দেখেন B2 থেকে D21 পর্যন্ত, এই যে B2 থেকে D21। ওকে, আচ্ছা, আমরা কি কনস্ট্যান্ট রাখতে চাই নাকি রাখতে চাই না? রাখতে চাই। তাহলে আমরা এই যে কনস্ট্যান্ট ইজ 0, সেখানে কোনো কিছু হবে না, তাহলে আমাদের কনস্ট্যান্ট থাকবে। আর যদি কনস্ট্যান্টকে 0 করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখতে চাই, সুতরাং আমরা ক্লিক করব না। কনফিডেন্স লেভেল হচ্ছে বাই ডিফল্ট 95%। বাই ডিফল্ট 95%, যা আছে তাই থাকবে। নিউ ওয়ার্কশিটে যাবে, সমস্যা নাই। আমরা এই যে আপনার রেসিডুয়ালসে ক্লিক করি, স্ট্যান্ডার্ডাইজ রেসিডুয়ালস, রেসিডুয়াল প্লটস, লাইন ফ্লিপ প্লটস, তারপর হচ্ছে নর্মাল প্রবাবিলিটি প্লটস, আমরা সবগুলাই করি। আমরা পরে সেগুলোর ইমপ্লিকেশন দেখব, আপাতত আমরা এটা করি। ওকে, ওকে ক্লিক করব এখন। ওকে ক্লিক করলেই দেখেন আমাদের এখানে এই যে সামারি আউটপুট দেখা যাচ্ছে, আউটপুট দেখা যায়। ওকে, সামারি আউটপুট দেখেন, এই যে এক্সেলের সামারি আউটপুট, এটা হচ্ছে এই যে আমাদের মনে আছে আর আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা কি দ্বারা বুঝাইতাম? আর দ্বারা, মনে আছে? আর যেহেতু এটা মাল্টিপল রিগ্রেশন, তার নাম হচ্ছে মাল্টিপল আর। এই টেবিল থেকে আমাদের সব কাজে লাগবে না, কোনটা কোনটা লাগবে আমি সেগুলো ইয়ে করছি, কালারিং করছি। এই যে মাল্টিপল আর যেটা আমাদের আমাদের সেটা লাগবে। ওকে, মাল্টিপল আরটা আমাদের লাগবে। তারপরে হচ্ছে আমাদের এই যে আর স্কোয়ার, আর স্কোয়ার দ্বারা কি বোঝায়? আমাদের কোএফিসিয়েন্ট অফ কি ডিটারমিনেশন, মনে আছে? আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার ছিল আমাদের ওই যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে সে অ্যাডজাস্ট করে, রাইট? ঠিক আছে, আমরা পরে দেখব। হ্যাঁ, পরে আসতেছে এগুলো। স্ট্যান্ডার্ড এরর আমরা দেখব পরে, স্ট্যান্ডার্ড এরর আপাতত আমরা সেটাকে ফোকাস করছি না। অবজারভেশন মানে কি? স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ কত ছিল? হ্যাঁ, 20। কয়টা বাড়ি ছিল? 20 বাড়ি ছিল। ওকে, এই যে এনোভা টেবিল, মনে আছে? এনোভা টেবিল, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ওই যে আমাদের রিগ্রেশন, তারপর হচ্ছে রেসিডুয়াল। হ্যাঁ, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম। এই যে আমার 20 থেকে 1 বাদ দিলে আমার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 19। 19। ওকে, এই যে আমাদের সাম অফ স্কোয়ারস, তারপর হচ্ছে আমাদের মিন অফ স্কোয়ার্ড এরর, সাম অফ স্কোয়ার্ড এরর, তারপর আমাদের এফ ভ্যালু আর এই যে এফ এর সিগনিফিকেন্স, এই দুইটা আমাদের দরকার। এফ ভ্যালু আর হচ্ছে আমাদের এফ এর সিগনিফিকেন্স দরকার। তারপরে দেখেন এই যে আমাদের কোফিসিয়েন্টস, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, টি স্টেট, পি ভ্যালু, এই যে আমাদের এই জিনিসগুলো দরকার। কোফিসিয়েন্ট দরকার, কোফিসিয়েন্ট গুলো দরকার, আর হচ্ছে আমাদের টি স্টেট আর পি ভ্যালু গুলো দরকার। ওকে, আচ্ছা, এখানে এই যে দেখেন এক্স ভেরিয়েবল আমার ইন্টারসেপ্ট, ঠিক আছে, আমাদের আলফা বা ইয়ে যেটা বেটা 0। আর এখানে এই যে আমার এক্স ভেরিয়েবল 1, কোনটা ছিল এক্স ভেরিয়েবল 1? এই যে আমাদের টেম্পারেচার, ইনসুলেশন, এইজ, তাই না? তিনটা সিরিয়ালি আছে, ওই এই তিনটা সিরিয়ালি এইটাই। আমি এখানে রাইট বাটন ক্লিক করবো, এখানে হচ্ছে ওই আমি দিয়ে হচ্ছে ট্রান্সপোজ দিব, ট্রান্সপোজ, তাহলে হচ্ছে সেটা আমার এই যে আমার হরাইজন্টাল থেকে ভার্টিক্যালি হয়ে যাচ্ছে। ওকে, ট্রান্সপোজ, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে জিনিসগুলো লাগবে, ঠিক আছে। এই যে এইসব হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভেল, এদের আমাদের কোনো দরকার নাই, আমাদের খালি হচ্ছে কোএফিসিয়েন্ট দরকার, আর হচ্ছে আমাদের টি স্টেট আর হচ্ছে পি ভ্যালু আমাদের দরকার। আচ্ছা, এর ব্যাখ্যাগুলো কিরকম হবে? ব্যাখ্যাগুলো কিরকম হবে আমরা যদি আসি ফার্স্টে কোএফিসিয়েন্ট গুলো আমরা দেখি, তাহলে এখান থেকে আমাদের রিগ্রেশন লাইনটা, আচ্ছা, এই হচ্ছে আমাদের রেসিডুয়াল, ওই যে প্রেডিক্টেড ওয়াই আর হচ্ছে রেসিডুয়াল গুলো, প্রত্যেকটা রেসিডুয়াল প্রবাবিলিটি আউটপুট, সেগুলো আমরা পরে যাচ্ছি। এইখান থেকে যদি আমরা রিগ্রেশন লাইনটা লিখতে চাই তাহলে কি হচ্ছে? দেখেন রিগ্রেশন লাইনটা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের কি হচ্ছে? রিগ্রেশন লাইন যদি আমরা বলি যে স্যাম্পল
নট সিম্পল, হ্যাঁ, স্যাম্পল মাল্টিপল রিগ্রেশন লাইন, স্যাম্পল মাল্টিপল রিগ্রেশন লাইন। আমরা বলবো কি, এই যে ওয়াই হ্যাট সমান সমান কি ছিল আমাদের, আলফা, আলফা হ্যাট প্লাস বেটা 1 হ্যাট x1 প্লাস বেটা 2 হ্যাট x2 প্লাস বেটা 3 হ্যাট x3, রাইট? এখানে আমাদের ওয়াইটা আমাদের হচ্ছে হিটিং কস্ট। আমরা এবার ফার্স্ট হচ্ছে নরমালটা লিখলাম, জেনারেলটা। এখন আমরা ইয়ে দিয়ে লিখতেছি। আচ্ছা, ওই আমাদের যেহেতু এরা হচ্ছে ক্রস সেকশন, তাহলে এদের শুধু আই হবে, আই, এই যে আমার আই, এক্স এবং ওয়াই ঘরে এগুলো হচ্ছে আই। তাহলে আমার হিটিং কস্ট আই, এটা হিটিং কস্ট আমাদের হেড হবে আলফা হেড প্লাস বেটা 1 হেড, এক্স আই কি ছিল আমাদের টেম্পারেচার, রাইট? টেম্পারেচার আই প্লাস বেটা 2 হেড, আমাদের বেটা 2 ছিল হচ্ছে ইনসুলেশন, ইনসুলেশন আই প্লাস বেটা 3 হেড, বেটা 3 ছিল আমাদের এইজ, এইজ আই। ঠিক আছে, ওকে। এরর হবে আমাদের স্যাম্পল লাইনে, না এরর স্যার, হবে না। তাহলে এখন আমরা মান বসাবো। মান বলেন, এই যে আমার আলফার মান কত, এই যে আমার ইন্টারসেপ্ট এটা হচ্ছে আলফা, টেম্পারেচার এটা হচ্ছে বেটা 1, এটা আলফা হেড, বেটা 1 হেড, এটা হচ্ছে বেটা 2 হেড, এটা হচ্ছে বেটা 3 হেড। ওকে, বলেন আলফার মান কত? 427.19 427.19 দশমিক করে 2 ঘর পর্যন্ত রাখবেন। তারপরে আমার বেটা 1, এটা কি মাইনাস প্লাসের না মাইনাসে? মাইনাস, তাহলে মাইনাস সাইন 4.58 টেম্পারেচার আই, তারপরে মাইনাস ইনসুলেশন অফ মাইনাস 14.83, 14.83, তারপর হচ্ছে আমাদের ইনসুলেশন আই, তারপর হচ্ছে প্লাস 6.10 6.10 এইচ আই। বুঝা গেছে কিভাবে লিখতে হবে? যদি বলে যে রিগ্রেশন লাইনটা লিখো, তাহলে এইভাবে লিখতে হবে, রাইট? ঠিক আছে, ওকে। রিগ্রেশন লাইনটা বললে এইভাবে রিগ্রেশন লাইনটা লিখতে হবে। এখন এর ব্যাখ্যা, এখন এর ব্যাখ্যা, ব্যাখ্যা কি হবে? এখন এর ব্যাখ্যা হচ্ছে, আপনি যদি ইন্টারপ্রেট করতে বলে, তাহলে ইন্টারপ্রেট করার সিস্টেমটা কি? এই যে আপনি আলফার ক্ষেত্রে কি বলবেন? আলফার ব্যাখ্যাটা হচ্ছে যে ইফ all independent variables value are 0, যেমন টেম্পারেচার, ইনসুলেশন, এইজ সমান সমান কি 0, then the heating cost of a home will be what? 427. 427.19। কি এটা ইউনিট কি ছিল? আমার হিটিং কস্টের ইউনিট কি? আমার ইউনিট কস্ট, আমার এই আপনার যে হিটিং কস্টটা কিসে ছিল ইউনিট? টাকা, ডলার, ডলার ছিল, ডলার। তারপর আমার টেম্পারেচার কিসে ছিল? Fahrenheit. আপনার ফারেনহাইট ডিগ্রিজ, রাইট? হ্যাঁ, ফারেনহাইট ডিগ্রি, ওকে, ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমি লিখলাম হচ্ছে ডি, ডি এফ, ডিগ্রি ফারেনহাইট। তারপরে আমার ইয়ে ছিল কত? ইনসুলেশন কিসে ছিল? ইঞ্চেস, ইঞ্চেস, ইঞ্চ। তারপরে আমার এইজ কিসে ছিল? ইয়ার, ইয়ার। এখানে ইউনিট গুলা খুব গুরুত্বপূর্ণ, ইউনিট গুলা খুব গুরুত্বপূর্ণ, ওকে, ফাইন। সো এখন যদি আমরা বলি যে আমাদের আপনার তাহলে কি হবে ইন্টারপ্রিটেশন, যে আমাদের ইফ the values of temperature, insulation and age of the furnace is 0, are 0, then the heating cost of the house, of a house, will be what? 427.19 ডলার। 19 কি ডলার। এই যে আলফা বেটা যে মানগুলো, সেগুলো সবগুলা কিসের? ওয়াই এর। সেগুলো সবগুলা কিসের? ওয়াই এর। এই যে আপনার হচ্ছে এই যে 427 মান, বেটা 1, বেটা 2, বেটা 3 মানগুলো, সেগুলোর কোন, কার ইউনিট হবে এখানে? ডিপেন্ডেন্টের ইউনিট। কার ইউনিট হবে? ওয়াই এর ইউনিট। কার ইউনিট হবে? ওয়াই এর ইউনিট। ওয়াই এর ইউনিট, কারণ এগুলো আলটিমেটলি ওয়াই এর মানে গিয়ে ইম্প্যাক্ট ফেলবে। তাহলে এখানে 427.19, ঠিক আছে? তো সেটার কোনো মিনিং আছে? এটার এর কি কোনো মিনিং আছে? মিনিংফুল আছে?
এর কোনো আসলে মিনিং নাই, কারণ যেই বাড়ির কোনো টেম্পারেচার নাই, যেই বাড়ির কোনো ইনসুলেশন নাই, যেই বাড়ির কোনো এজ নাই, তার হিটিং কস্ট 427 হবে। সেটা কিছু হইলো? হ্যাঁ, No, sir. মিনিংফুল হয়েছে? হয় নাই, মিনিংফুল হয় নাই। সো সেটা আপনারা বলতে পারেন দিস ইজ নট মিনিংফুল। তাহলে এখানে আমাদের আলফা বা ইন্টারসেপ্ট আমাদের এখানে মুখ্য বিষয় না। ওকে, মুখ্য বিষয় না। ওকে, এইখানে আমাদের মুখ্য বিষয় কোনটা? আমাদের টেম্পারেচার, ইনসুলেশন আর এজ, মানে ব্যাটার মানগুলো হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আচ্ছা, এই যে কোফিশিয়েন্টের মানটা গেল, এই কোফিশিয়েন্টের কত? এই যে আপনার যে এই কোফিশিয়েন্টটাকে বলা হয় হচ্ছে ইকোনমিক সিগনিফিকেন্স। কি বলা হয় কোফিশিয়েন্টকে? কোফিশিয়েন্টের ব্যাখ্যাটাকে বলা হয়, কোফিশিয়েন্টের ব্যাখ্যাটাকে বলা হয় ইকোনমিক সিগনিফিকেন্স। ইকোনমিক সিগনিফিকেন্স যদি বলে যে এক্সপ্লেইন দ্য ইকোনমিক সিগনিফিকেন্স অফ দ্য ভেরিয়েবলস, তার মানে আপনি খালি কোফিশিয়েন্ট গুলো ব্যাখ্যা করবেন। আর এই যে টি স্টেট আর হচ্ছে পি ভ্যালু, টি স্টেট আর কি পি ভ্যালু, ঠিক আছে? যদি পি ভ্যালু থাকে তাহলে পি ভ্যালু দিয়ে ব্যাখ্যা দিতে সহজ। পি ভ্যালু না থাকলে তখন টি স্টেট দিয়ে ব্যাখ্যা দিতে হবে। এই পি ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এই পি ভ্যালুর মানটা, এটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স। এটা কি? এটা কি বলেন? স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট। Significance. সিগনিফিকেন্স। তাহলে যদি বলে যে এক্সপ্লেইন দা বা ইন্টারপ্রেট দ্য ইকোনমিক সিগনিফিকেন্স এন্ড স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ভেরিয়েবলস, তাহলে আপনাকে কোএফিসিয়েন্টও বলতে হবে, আবার কি হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু বা পি ভ্যালু, মানে তার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা আপনাকে বলতে হবে। তাহলে আমার এই যে ইন্টারসেপ্ট যেটা, সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। ইন্টারসেপ্ট নিয়ে আমরা মুখ্য কনসার্ন না, তারপর আমি টেকনিকটা বলে দিচ্ছি। এই যে মানটা, এইটা হচ্ছে এক্সেল এর এরকম আসছে, কিন্তু এইটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? এই যে 2.2 ই -06 মানে কি? এনিওয়ান? স্যার 2 এর আগে Sir. 5টা শূন্য এরকম। তাহলে আমাদের এই যে দেখেন যে দশমিকটা যেই জায়গায় আছে, যদি মাইনাস এই যে মাইনাস এই যে আপনার হচ্ছে -06 মানে হচ্ছে মাইনাস হচ্ছে সামনে যাবে, বাম পাশে সেলটা যাবে। একটু বড় করে দেন দেখেন। হ্যাঁ, সেলটা একটু ওই যে তাও আপনার হয়, ওই যে তাও হচ্ছে, তাও থাকতেছে। আচ্ছা, যাই হোক, এখন জিনিসটা যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের এই যে আপনার এই যে 2 পয়েন্ট, যেটা দশমিকটা বাম পাশে যাবে, মাইনাস হইলে বাম পাশে যাবে আর প্লাস হইলে ডান পাশে যাবে। ওকে, মাইনাস হলে তাহলে হচ্ছে দশমিকটা বাম পাশে যাবে, কিন্তু বাম পাশে 6 ঘর যাবে, তাহলে অলরেডি 1 ঘর 2 আছে, তাহলে আরো তাহলে কত হবে এটা? এটা হবে হচ্ছে 0.000, 5টা জিরো হবে, 5টা জিরো, তারপরে 2, তারপর হচ্ছে আপনার 46, ঠিক আছে? মানে 4 ঠিক আছে, ক্লিয়ার? তার মানে কি, এটা হচ্ছে 0.0000, এই যে 2, এরকম এইটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে পরেরটা তাহলে কি হবে? হ্যাঁ, পরেরটা তাহলে কি হবে? পরেরটা -5, তার মানে হচ্ছে দশমিকটা আরো 5 ঘর আগে যায়, তাহলে অলরেডি 2 1 ঘর আছে, তাহলে দশমিক এই আপনার তাহলে শূন্য কয়টা হবে? আরো 4টা। 4টা শূন্য হবে, তাহলে 0.0000 4টা, তারপর হচ্ছে 21, ঠিক আছে এইটা। আচ্ছা, এখন এই যে মানটা আমার পি ভ্যালুর ক্ষেত্রে, আমার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সের যে মানটা, সেটা বোঝানোর জন্য সবচেয়ে সহজ হচ্ছে যে আমার যে আলফা, আমার যে লেভেল অফ সিগনিফিকেন্স, আমার লেভেল অফ কি সিগনিফিকেন্স, আমরা আমাদের কি 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 বলে যে সিগনিফিকেন্স লেভেল আমরা কয়টা ইউজ করি নরমালি? তিনটা নরমালি। একটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল আমরা ইউজ করি, একটা হচ্ছে 1%, আর একটা হচ্ছে কি 5%, আর একটা হচ্ছে 10%। আমরা বাই ডিফল্ট 5%টা ইউজ করি, বাট রিগ্রেশনের ক্ষেত্রে আপনি তিনটাকেই ব্যাখ্যা করতে পারেন। যদি পি ভ্যালুর মান এই যে আমার 0.01 এর চেয়ে কম হয়, হ্যাঁ হ্যাঁ কি বললাম, পি ভ্যালুর মান যদি এই যে 0.01 এর চেয়ে কম হয়, তাহলে কি হবে? আপনি বলবেন যে দিস রেজাল্ট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এট কত পার্সেন্ট লেভেল? 1% লেভেল, 1% সিগনিফিকেন্স লেভেল, 1% লেভেল। এরপরে পি এর মান যদি আমার কি হয়, যে আমার আপনার কি বলছি,
যে আমার আপনার যে ইয়ার চেয়ে বড় হয়, মানে 0.01 এর চেয়ে বড় হয়, 0.01 এর চেয়ে বড় হয়, কিন্তু কি 0.05 এর চেয়ে কম হয়, কি হয়? 0.5 এর চেয়ে কম। পয়েন্ট এটা আপনার হচ্ছে কম বা সমান, তাহলে কি হচ্ছে যে আমার 0.05 এর চেয়ে কম বা সমান হয়, তাহলে সেটা কি বলবেন? তাহলে বলবেন যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এট কত পার্সেন্ট লেভেল? 5% লেভেল। আর পি এর মান যদি, প্রবাবিলিটির মান যদি 0.05 এর চেয়ে বেশি হয়, কিন্তু কি যে আমার 0.10 মানে 10%, 10 এর চেয়ে কম হয় বা সমান হয়, তাহলে ঠিক হবে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এট কত পার্সেন্ট? 10%। 10%। মনে থাকবে ব্যাখ্যাটা? ওকে, এইটা গেল। তাইলে এখন আমরা বলছি, তাইলে এখন আসেন আমরা বলছি যে আমাদের ইন্টারসেপ্ট যদিও এটা সিগনিফিকেন্ট, কারণ যেহেতু 0.0000, তার মানে 0.01 এর চেয়ে কম, তার মানে একদম 0% বা 1% লেভেলে সিগনিফিকেন্ট, কিন্তু তাও এটা মিনিংফুল হবে না, কারণ আমার এটার কোনো ভ্যালু এখানে নাই। আমাদের অন্য তিনটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ওকে, টেম্পারেচার ফার্স্ট। আসেন বেটা 1 এর ব্যাখ্যা দিই। বেটা 1 এর আমাদের কোএফিসিয়েন্ট কত পাইলাম? -4.58। এই যে -4.58। তো -4.58 যদি আমরা বলি, -4.58, তাহলে তার ব্যাখ্যাটা কি হবে? যে ইফ টেম্পারেচার কি ইনক্রিজেস Decrease. বাই 1 ইউনিট, আমার হচ্ছে টেম্পারেচারের ইউনিট কি ছিল? ডিগ্রি ফারেনহাইট, রাইট? তাহলে ইফ টেম্পারেচার increases by 1 degree Fahrenheit, ক্লিয়ার? খুব ভালো করে মাথায় রাখেন, এগুলো মুখস্থ করার কিছু নাই। if the temperature increases by 1 degree Fahrenheit, তাহলে কি হবে? আমার ডিপেন্ডেন্ট কোনটা? হিটিং কস্ট, রাইট? তাহলে আমার হিটিং কস্ট কি উইল ইনক্রিজ অর ডিক্রিজ? এখানে ইনক্রিজ না ডিক্রিজ হবে সেটা হবে ওই যে বেটা 1 এর কোএফিসিয়েন্টটা কি ছিল, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। তাহলে কি হবে? অপোজিট। Decrease তাহলে হবে। আমি যদি বলি ওয়াই, যদি আমি বলি এক্স যদি আমার ইনক্রিজ করে, তাহলে ওয়াই হবে কি? ডিক্রিজ। আর এক্স যদি আমি ডিক্রিজ বলি, তাহলে ওয়াই হবে কি? ইনক্রিজ। ফ্যান্টাস্টিক। এন্ড ভাইস ভার্সা। সো আমরা বলছি যে ইফ টেম্পারেচার ইনক্রিজেস বাই 1 ডিগ্রি ফারেনহাইট, দেন ওয়াই, তার মানে হচ্ছে হিটিং কস্ট উইল ডিক্রিজ বাই, তারপর হচ্ছে অন এভারেজ কথাটা বলবেন, ডিক্রিজ কমা অন এভারেজ বাই কত? 4.58 কি হবে? ডলার। ডলার্স। ফ্যান্টাস্টিক। তাহলে এই আলফা বেটা, যত বেটি নাই অবশ্য বেটা, তো সে কি হচ্ছে সবার মানটা কিসে হচ্ছে এখানে? ওয়াই এর যে ইউনিট আমার ডলারে হবে। ওকে, সো 4.58 ডলার্স। 4.58 ডলার। তাহলে এতটুকু বললেই কি ব্যাখ্যা শেষ না কিছু বাকি আছে? স্যার হোল্ডিং অন অল আদার। ফ্যান্টাস্টিক। সো হোল্ডিং all other independent variables such as insulation, age কি constant, অথবা controlling for insulation and age। মনে থাকবে? ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক। এইটা গেল হচ্ছে ইকোনমিক সিগনিফিকেন্স, কোএফিসিয়েন্টের ব্যাখ্যা। এবার সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, এই যে আমার পি ভ্যালুতে আসে। দেখেন এই এর মানটা আমরা কি বলছিলাম যে 0.0000, তার মানে কি 0.01 এর চেয়ে কম হয়ে যাচ্ছে, রাইট? তখন আপনি কি বলবেন? দিস রেজাল্ট বা দিস ফাইন্ডিং ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এট 1% লেভেল। কথা বুঝে গেছে? যদি কোনো কারণে যদি ধরেন হয়তো এরকম যদি হইতো যে 0.02 ফর এক্সাম্পল, তাহলে কি হইতো? আপনার কত পার্সেন্ট লেভেলে সিগনিফিক্যান্ট হইতো? 5%। 5% লেভেলে। 0.07 10%। 10% লেভেলে। ফ্যান্টাস্টিক, গুড। এটা গেল ব্যাখ্যা। ঠিক সেম ভাবে বলেন ইনসুলেশনের ব্যাখ্যা কি হবে, কে বলবেন? একজন ফিমেল কোথায়? ফিমেল, হ্যাঁ, নাদিরা আঞ্জুম আছেন? নাদিরা Yes, sir. আঞ্জুম, হ্যাঁ Sir. বলেন, আপনি ইনসুলেশনের ব্যাখ্যা বলেন। जी sir. Sir, holding constant. হোল্ডিং কনস্ট্যান্ট পরে বলেন, ইফ ইনসুলেশন, If insulation cost. Sir, coefficient টা বলবো না sir? কস্ট না, ইফ ইনসুলেশন ইনক্রিজেস বাই, Okay, sir. If insulation increases by minus 1 14.83. ইউনিট, এই আমার হচ্ছে যে আমার যে 1 ইউনিট, তাহলে আমার ইনসুলেশনের ইউনিট কি ছিল? ইঞ্চ। তাহলে 1 ইঞ্চ,
1 inch, inch. দেন কি হবে? Then sir, x এর উপর ভিত্তি করে কে Cost. চেঞ্জ হবে? y, হ্যাঁ, yes sir. y টা কে এখানে, Heating cost. তাহলে দেন হিটিং কস্ট উইল কি হবে, ইনক্রিজ না ডিক্রিজ? সাইনটা কি? Decrease হবে। ডিক্রিজ, যেহেতু মাইনাস সাইন অপোজিট sir. হবে। ওকে, তাহলে হিটিং কস্ট উইল ডিক্রিজ অন On এভারেজ বাই কত? 14.83 14.83 ওয়াট। Dollars. inches. Dollars. এই 14.83 তার ইউনিট কোনটা? ওয়াই এর ইউনিট কি ছিল হিটিং কস্টের? Inches. Dollar. ডলার। Dollar, sorry sir. হিটিং কস্টের কি ছিল? ডলার। Dollar. তাহলে 14.83 ডলার। sorry. তারপরে হোল্ডিং, Holding other thing constant, হ্যাঁ, যেমন কারা কারা? টেম্পারেচার এবং age. এজ। আপনি ইনসুলেশনের ব্যাখ্যা করতে, তাহলে ইনসুলেশন বাদে আর কারা আছে? Temperature and age. টেম্পারেচার এন্ড এজ কনস্ট্যান্ট, মনে থাকবে? জি স্যার। এরপরে তার স্ট্যাটিস্টিক্যাল ব্যাখ্যাটা করেন। দিস রেজাল্ট ইজ স্ট্যাটিস্টিক্যালি So কি? P value is 0.0066. সিন্স পি ভ্যালু ইজ কি? লেস দেন, সিন্স পি ভ্যালু ইজ, আচ্ছা ওই সরি, এই আপনার ব্যাখ্যাটা এইভাবে দিবেন, সিন্স ইটস পি ভ্যালু ইজ লেস দেন 0.01, যেহেতু Yes. এটা লেস দেন 0.01, সো কি, ইট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এট 1% সিগনিফিকেন্স লেভেল। ঠিক আছে, এইটা। আচ্ছা, এই যে আমরা সিগনিফিক্যান্ট বলতেছি, তার ইয়েটা কি জানেন? এই আমরা হাইপোথিসিস করে আসছি না? জি স্যার। এই আমাদের এই যে প্রত্যেকটার জন্য যে নাল হাইপোথিসিস, যে আমরা যে টেম্পারেচারের ব্যাখ্যা দিই, তার নাল হাইপোথিসিস কি ছিল জানেন? নাল কি ছিল? দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার এন্ড হিটিং কস্ট। এই যে টেম্পারেচার এন্ড হিটিং কস্টের মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না, নাল না। হাইপোথিসিস। আর অল্টারনেটিভ কি ছিল? রিলেশনশিপ রিলেশনশিপ ছিল। তো আমাদের যেহেতু আমাদের প্রবাবিলিটির মান আলফা সিগনিফিকেন্স লেভেল 5% এর চেয়ে কম, জি স্যার। কি হচ্ছে? আমরা কি করছি? নাল কি করছি? অ্যাকসেপ্ট করছি না রিজেক্ট করছি? রিজেক্ট করছি। তার মানে আমাদের এই যে রেজাল্টটা কি হচ্ছে? আমাদের অল্টারনেটিভটা আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট কি স্ট্যাটিস্টিক্যালি রিলেশনশিপ আছে স্যার। টেম্পারেচার এন্ড হিটিং কস্ট। রিলেশনশিপ আছে, দ্যাটস ওয়াই আমরা বলছি এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়া মানে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। ঠিক আছে, এবং এইখানে যেহেতু আমরা কোনো কি বলে এই ওয়ান টেল আমরা এখানে করছি না, কোনো যেহেতু ডিরেকশন নাই যে এর চেয়ে বড় না ছোট, তাহলে এই হচ্ছে আমাদের টু টেল টেস্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো ঠিক সেম ভাবে এইজের ব্যাখ্যাটা, এইজের ব্যাখ্যা ফাহমিদ ইসলাম স্বাধীন। ইয়েস স্যার। স্যার এইজের ব্যাখ্যা হচ্ছে 6.10 যদি এইজ হয়, মানে এইজের এটা হয়, কোএফিসিয়েন্টটা হয়, তাহলে স্যার যদি if age increases by 1 year, the heating cost will increase by on average by $6.10, holding other independent variables like temperature and insulation constant. ফ্যান্টাস্টিক, স্মার্ট বয়, পুলাতো নয় যেন আগুনের গোলা। ওকে, হ্যাঁ, সো এটা হলো তার। আর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আছে নাকি নাই? স্যার যেহেতু 0.14 যেটা হচ্ছে 10% এর চেয়েও কি 10% এর চেয়ে বড়। বড়। ওকে, তার মানে কি হবে? This result Significant. is not significant. It's not significant. statistically significant. তার মানে এই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না যেহেতু, তার মানে এইটা আসলে 6.10 না, এইটা আসলে 0। যদি কোনো কোএফিসিয়েন্ট যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স না হয়, তার মানে অ্যাপারেন্টলি যদিও দেখাচ্ছে তার ভ্যালু একটা কোএফিসিয়েন্ট আছে, কিন্তু আসলে কোনো কিছু মিনিং করে না, কারণ সে সিগনিফিকেন্টই না। তার তো নাল হাইপোথিসিস কি, তাহলে কি হলো? সিগনিফিকেন্ট না হওয়া মানে কি? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? অ্যাকসেপ্ট। তাহলে নাল হাইপোথিসিস কি বলে? ওই আপনার কোন রিলেশনশিপ আছে নাকি নাই? রিলেশনশিপ নাই। নাই, তার মানে বেটার মানটা কি এখানে? 0, মানে রিলেশনশিপ নাই। কথা বুঝে গেছে? Yes sir. Although it seems that the better man is 6.10, but as the result is not statistically significant, apparently that means the coefficient of age is key 0.
আপনার সেটা বলার দরকার না, আপনি খালি বলবেন দিস রেজাল্ট ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এট 10% লেভেল সিন্স দ্য পি ভ্যালু ইজ গ্রেটার দেন 0.10। কথা বুঝে গেছে? ওকে, সো যেটা সিগনিফিকেন্ট হবে না সেটা নিয়ে তার কোনো গুরুত্ব আসলে নাই। কথা বুঝে গেছে? তাহলে পারা যাবে এগুলা? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এটা ছাড়া এইবার আসলে আমরা উপরের দিকে যাই। এই যে আমাদের আর কি কি ব্যাখ্যা করতে হবে, এই যে আর এর ব্যাখ্যা। আর কি ছিল? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। যে এই আমার যে এই আরটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আর এর ব্যাখ্যাটা কি হবে, কে বলবেন? আর এর ব্যাখ্যাটা স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এক ইউনিটের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু চেঞ্জ হয়? না, এটা স্ট্রং চেঞ্জ কোরিলেশন। এই যতটুকু হচ্ছে রিলেশনশিপ ওই আছে। আপনি বলবেন যে হ্যাঁ দ্য কোরিলেশন বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ঠিক আছে, এন্ড কি ডিপেন্ডেন্ট Dependent ভেরিয়েবল, variable। আপনি বলবেন দে আর স্ট্রংলি কোরিলেটেড। কারণ যেহেতু 0.89 প্রায় 90-র কাছাকাছি, দে আর স্ট্রংলি কি কোরিলেটেড। বাট এটা কতটুকু এক্সপ্লেইন করছে, এই এক্সপ্লেইনটা কে বলবে? আর বলবে নাকি আর স্কয়ার বলবে? আর স্কয়ার আর স্কয়ার বলবে। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। মাল্টিপল কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তাহলে আমার এই যে আর স্কয়ার, আমার এই যে 0.41 or 80.41%, তাহলে কি বলবেন? খুব ভালো করে ব্যাখ্যাটা শুনে রাখেন। ব্যাখ্যাটা হচ্ছে যে আর স্কয়ার সমান সমান এত মিনস দ্যাট দ্য কম্বাইন্ড ভেরিয়েশন বা মিনস দ্যাট অ্যাবাউট কত 80.41% of the variation in the dependent variable. Dependent variable টা কোনটা? আপনার এখানে হিটিং কস্ট, রাইট? তাহলে 80.41% of the variation in the dependent variable can be explained by the combined variation. Combined কথাটা কেন বললাম? কারণ এখানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। By the combined variation in all independent variables such as আমাদের টেম্পারেচার, তারপর হচ্ছে আমাদের ছিল ইনসুলেশন এন্ড এইচ। কথা বুঝে গেছে? তাইলে আমার কি হলো যে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কম্বাইন্ড যে ভেরিয়েশন সেগুলো মিলে আমার ডিপেন্ডেন্টের যে ভেরিয়েশন তার কত পার্সেন্ট এক্সপ্লেইন করে? 80.41% এক্সপ্লেইন করে। মনে থাকবে ল্যাঙ্গুয়েজটা, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন ল্যাঙ্গুয়েজটা যাতে ভুল না হয়। আচ্ছা, এবার এই আর স্কয়ার আর অ্যাডজাস্ট আর স্কয়ারের মধ্যে পার্থক্যটা কি? এই আমাদের একটু পরেই আসবে। অ্যাডজাস্টেড আর স্কয়ার হচ্ছে কি, এই যে আপনার যেমন সিম্পল রিগ্রেশনে আমাদের এক্স হয় একটা, মাল্টিপল রিগ্রেশনে এক্স এর মান হচ্ছে আমার 1 এর চেয়ে বেশি, রাইট? ওকে, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা। তাহলে আপনি যত বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিবেন তত আপনার হচ্ছে এই আর এর মান, আর স্কয়ারের মান বাড়তে থাকবে। কিন্তু তাই বলে কি হচ্ছে, তো সেই জন্য আপনার শুধু আলতু ফালতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলেই তো হবে না, তার মধ্যে রিলেশনশিপ থাকতে হবে। তো সেই জন্য যাতে করে বেশি আর স্কয়ার বাড়ানোর জন্য শুধু যেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা না বাড়ায়, সেই জন্য আমার এই অ্যাডজাস্টেড আর স্কয়ারটা বের করা হয়, যেখানে অ্যাডজাস্ট করে ফর হোয়াট ইট অ্যাডজাস্ট দ্য নাম্বার অফ এক্স, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে আপনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যত বেশি নিবেন আপনার অ্যাডজাস্টেড আর স্কয়ার আপনার আর স্কয়ারকে তত পানিশ করবে। পানিশ করা মানে হচ্ছে আর স্কয়ারের মানটা কমবে। আর স্কয়ারের মানটা কি হবে? কমবে। তাহলে যে বলছে যে অ্যাডজাস্ট করবে, কি অ্যাডজাস্ট করবে? সে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। কথা বুঝে গেছে? ওকে, তার মানে দেখেন এই যে আমার অ্যাডজাস্ট আর স্কয়ার এই যে 80 এর চেয়ে একটু কম, কত 76.75%। তাহলে আপনি কি বলবেন? সেম ব্যাখ্যা অ্যাডজাস্ট আর স্কয়ারে এই যে 80 41 এর জায়গায় হবে 76.75% অফ দ্য ভেরিয়েশন ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যান বি সেম ল্যাঙ্গুয়েজ। খালি শেষে কি হবে? শেষে হবে হচ্ছে যে অ্যাডজাস্টিং ফর দ্য নাম্বার অফ
কি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ক্লিয়ার? ঠিক স্যার আছে, এখানে তাহলে স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যত বাড়বে তত আর স্কোয়ারটা কমবে এখানে, তাই আর না? স্কোয়ারটা যতটুকু নরমালি বাড়ার কথা ছিল তত বাড়বে না, এর একটু পানিশমেন্ট দিবে, একটু হালকা কম বাড়বে, যাতে করে শুধু শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়াইয়া মডেলের আর 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 স্কোয়ার যেন বাড়াইতে না পারে আর কি। বুঝতে পেরেছেন? মানে আপনি Yes, ইয়ে sir. দিলেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নতুন অ্যাড করলেন, কিন্তু আপনার সেটা আর খুব বেশি সিগনিফিকেন্ট হইলো না, তখনই কি হবে, আর স্কোয়ার আপনার কমাই দিবে সে। এটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের কাজ। এটা গেল। তাহলে এইটাকে বলা হচ্ছে এই আর স্কোয়ার বা অ্যাডজাস্টেড আর স্কোয়ার, এদেরকে বলা হয় গুডনেস অফ ফিট। এদেরকে কি বলা হয়? গুডনেস অফ ফিট। গুডনেস অফ ফিট, গুডনেস অফ ফিট। ঠিক আছে, তাহলে এই আর স্কোয়ার অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর কি বলা হয়? গুডনেস অফ ফিট। যদি পরীক্ষায় আসে যে এক্সপ্লেইন দ্য গুডনেস অফ ফিট অফ দ্য রিগ্রেশন মডেল, তাহলে আপনি কোনটার ব্যাখ্যা করবেন? আর স্কোয়ার আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার। আর স্ট্যান্ডার্ড এররটাও এর মধ্যে আসে, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য রিগ্রেশন, কিন্তু এইটা দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। আপনার যদি ধরেন এইখানে আপনার ধরেন হচ্ছে 3টা ভেরিয়েবল আছে, আরেকটা জায়গায় যদি আমি যে আরেকটা ভেরিয়েবল বাড়াই, 4টা দিয়ে বাড়াই, তাহলে তখন এই এররের সাথে ওই 4টা ভেরিয়েবলের এররটা তুলনা করতে হবে। যে আমি যদি আমার এক্স এর সংখ্যা বাড়াইলে যদি আমার স্ট্যান্ডার্ড এরর যদি কমে, স্ট্যান্ডার্ড এরর কি হলো, এই আমি কি এরর কি কম চাই না বেশি চাই? কম। মনে রাখবেন, আমরা আর স্কোয়ার বেশি চাই আর এরর কি চাই? কম চাই। কম। তাহলে একটা মডেল থেকে আরেকটা মডেলে গেলে রিলেটিভ তখন হচ্ছে আপনার কম্পেয়ার করতে হবে, যে আমার একটা মডেল থেকে আরেকটা মডেলে গেলে আর স্কোয়ার যদি বাড়ে সেক্ষেত্রে আমার হচ্ছে মডেলটা বেশি ভালো ফিট করেছে, গুডনেস অফ ফিট। আর আমার স্ট্যান্ডার্ড এরর যদি কমে তাহলে ভালো ফিট করেছে। মন থাকবে? মন থাকবে? Yes, sir. ওকে ফাইন, এটা গেল। এখন আসেন এই যে আমাদের এইগুলো হচ্ছে আর ওভারঅল ভ্যালিডিটি অফ দ্য মডেল। যদি বলা হয় যে কমেন্ট অন দ্য ওভারঅল ভ্যালিডিটি অফ দ্য মডেল, সেক্ষেত্রে হচ্ছে এই এফ টেস্ট, এই যে এনোভার যে এফ টেস্ট দিয়ে যে ওভারঅল হোল মডেলটা ভ্যালিড কিনা, ওভারঅল ভ্যালিডিটি অফ দ্য রিগ্রেশন মডেল, হোল মডেলটা ভ্যালিড কিনা সেটা আপনি কোনটা দ্বারা যাচাই করবেন? ওই এনোভার কি এফ টেস্ট দ্বারা। এফ এর যে স্ট্যাটিস্টিক্স, এই যে এফ ভ্যালু, এইটাকে আবার কি করতে হবে আপনাকে? ওই যে ডিগ্রিজ অফ ফ্রিডম 3 আর 16 নিয়ে আপনাকে কি করতে হবে? তার ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। এসব ক্রিটিক্যালে না গিয়ে তার কোথায় সহজ ব্যাখ্যা কোনটা? ওই যে আপনার প্রবাবিলিটি ভ্যালু। কি ভ্যালু? সিগনিফিকেন্স এফ, মানে সিগনিফিকেন্স লেভেলটা আপনি ওই যে প্রবাবিলিটি, তাহলে এর মানটা কি এখানে -0.06 মানে কি? এই যে 0.0000 5টা 0 দিয়া 6, তারপর হচ্ছে 6 এরকম। তার মানে কি 0.01 এর চেয়ে কম না বেশি? কম। অনেক কম। কম। তার মানে কি আমার কি এই আপনার 1% লেভেল এটা কি সিগনিফিকেন্ট? তাহলে আমার এফ টেস্ট এর আমার ইয়ে ছিল যে ওভারঅল মডেল ইজ নট ভ্যালিড, আর আমার অল্টারনেটিভ হচ্ছে ইজ ভ্যালিড। তাহলে কি হবে? নালটা রিজেক্টেড। তার মানে কি আমার ওভারঅল মডেল আমার যেহেতু লেস দেন 0.01, তার মানে কি 1% লেভেলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। দ্যাট মিনস দ্য ওভারঅল মডেল ইজ ভ্যালিড। কথা বুঝে গেছে? Yes, sir. আমার এই এফ টেস্ট যদি সিগনিফিকেন্ট না হয় তাহলে কি হলো? আমার এই মডেল ভ্যালিড না। মন থাকবে? ওকে, জি, sir. আচ্ছা। আরেকটা জিনিস এখানে বলা হয়নি, এই যে টি স্টারের কথাটা বলা হয়নি। এই দেখেন কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে আমরা বলছিলাম বেটা, আর এই যে স্ট্যান্ডার্ড এরর, এই স্ট্যান্ডার্ড এরর হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবলের আলাদা আলাদা, যেমন ইন্টারসেপ্টের স্ট্যান্ডার্ড এরর, টেম্পারেচার স্ট্যান্ডার্ড এরর, ইনসুলেশন এজের স্ট্যান্ডার্ড এরর, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড এরর। আর এটা যেটা আছে এই আমার এই যে স্ট্যান্ডার্ড এরর, এ হচ্ছে আমার ওভারঅল মডেলের স্ট্যান্ডার্ড এরর। ঠিক আছে? আচ্ছা, তো এখানে মনে রাখবেন এই যে টি এর মানটা আমরা কিভাবে পাই? এই টি হচ্ছে বেসিক্যালি বেটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। এই যে কোএফিসিয়েন্টকে স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? টি এর ভ্যালু পাবো, টি স্ট্যাটিস্টিক। যেমন এই যে দেখেন 427.19 ডিভাইডেড বাই 59.6, ওকে, সমান সমান কত? এই যে দেখেন আপনি ভাগ করে দেখেন 7.16 আসবে। আবার এই যে 4.58 ডিভাইডেড বাই 0.77, তাহলে আপনি মাইনাস, ওই যে আমার কোএফিসিয়েন্ট সাইন মাইনাস ছিল সেজন্য -5.93। ঠিক আছে? ওকে, তো এখানে টি স্টেট দিয়ে আপনি যদি ব্যাখ্যা করতে চান, টি স্টেটের ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে 2 নরমালে হচ্ছে আপনার কি বলে রুল অফ থাম্ব হচ্ছে টি স্টেটের মানটা 2 এর চেয়ে বড় কিনা। এই যে আমার টি
টি ক্যালকুলেটেড টি তার হচ্ছে আপনার ইয়ে ভ্যালু, এই যে অ্যাবসলিউট ভ্যালু, এটা যদি আমার 2 এর চেয়ে বড় হয়, কি হয়? 2 এর চেয়ে বড় 2 এর চাইতে কি হয়? বড় বড়। হয়, তাহলে কি হবে? এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট Significant। 5% লেভেল। কত পার্সেন্ট লেভেল? 5% লাগবে। 5% লেভেল। দেখেন তো আপনার এখানে এই হচ্ছে একটা মানে নর্মাল রুল অফ থাম্ব আর কি, মানে যেটা একদম অ্যাকুরেট হবে না কিন্তু মোটামুটি ব্যাখ্যা দেওয়া যায়। অ্যাকুরেট ব্যাখ্যা আপনি কি দিয়ে দিবেন? পি ভ্যালু দিয়ে কি দিবেন। ভ্যালু দিই? যদি পি ভ্যালু থাকে আপনার হচ্ছে টি স্ট্যাটিস্টিক্স আপনার দেখার দরকার নাই, আপনি সরাসরি কি দিয়ে ব্যাখ্যা করবেন? পি ভ্যালু দিয়ে ব্যাখ্যা করবেন। মনে থাকবে? কারণ পি ভ্যালু দিয়ে ব্যাখ্যা করা খুবই সহজ। যেমন দেখেন এই যে 7 এটা 2 এর চেয়ে বড়, সিগনিফিকেন্ট, এটা দেখেন সিগনিফিকেন্ট। 5 2 এর চেয়ে বড়, সিগনিফিকেন্ট। 3 2 এর চেয়ে বড়, সিগনিফিকেন্ট। 1.52 2 এর চেয়ে বড় না ছোট? So, ছোট, তাহলে কি সিগনিফিকেন্ট হয়েছে? না, হয়নি। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ফুল রিগ্রেশন নিয়ে কারো কোনো আপত্তি আছে? বুঝে গেছে কেমনে কি আসলে ব্যাখ্যা করতে হবে? স্যার এফ টেস্ট জি স্যার। এটা আবার যদি বলতেন। এফ টেস্টটা হচ্ছে ওভারঅল ভ্যালিডিটি অফ দ্য মডেল। এটা যদি আপনার সিগনিফিকেন্স হয় প্রবাবিলিটি ভ্যালু, ঠিক আছে, নরমালি 5% এর চেয়ে কম হয়, তাহলে আপনি বলবেন দ্য ওভারঅল মডেল ইজ ভ্যালিড। কথা বুঝে গেছে? ওভারঅল মডেল ইজ ভ্যালিড, ঠিক আছে। আর যদি আমার সিগনিফিকেন্স ভ্যালু না দেওয়া থাকে, তাহলে এই যে আমার এফ এর ভ্যালু আছে, আপনি ডিগ্রিজ অফ ফ্রিডম 3 আর 16 ধরে আপনি ক্রিটিক্যাল ভ্যালু বের করবেন, ঠিক আছে। ওকে, তারপর ওই আপনি যে ওই আমরা যে এফ টেস্ট করেছিলাম মনে আছে না? হ্যাঁ ভাই। অনুপাতে, হ্যাঁ Yes, ওইরকম আপনি করবেন। তাহলে ওকে স্যার। কনসেপ্ট ক্লিয়ার সবার? জি স্যার। এটা আমি সেভ করে ফেলতেছি, সেভ করার পর আমি ই করে দিব, আপলোড করে দিব। more options, browse, এটা হচ্ছে আমাদের কি রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন ক্রস সেকশন ডেটা, ঠিক আছে। হাউস হিটিং কস্ট, ওকে ফাইন। আর ইয়েগুলো যেগুলো আছে, এই যে আমার যে ইয়েগুলো আসছিল, যে গ্রাফগুলো যেগুলো আসছিল, সেইগুলো আমরা পরে ব্যাখ্যা করব, ঠিক আছে। পরে যখন যেটা লাগবে আমরা সেটা ব্যাখ্যা করব। ওকে, সো এই যে আমাদের দেখেন এক্সেলের আউটপুটটা এখানে দেওয়া আছে, যে জিনিসগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে, কোনটা ইন্টারসেপ্ট, কোনটা বেটা 1 বেটা 2 বেটা 3, সেগুলো আমরা দিলাম। এই যে মডেলের লাইনটা আমরা লিখেছে, রিগ্রেশন কোএফিসিয়েন্ট তার ব্যাখ্যাগুলো এই যে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, ওরা হচ্ছে একটু ডিটেইলসে ব্যাখ্যা করেছে, আপনারা দেখে নিয়েন। আর এররটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা ভালো কথা, এখন ওই যে আমরা যে রিগ্রেশন মডেলটা দেখেন, এই যে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের, হ্যাঁ এই হচ্ছে আমাদের ইয়েটা কি বলে, এই যে আমাদের হচ্ছে কি রিগ্রেশন লাইন, ঠিক আছে, যেখানে আমরা ব্যাখ্যা করে ইয়েগুলো কভার করেছি, আমরা কোএফিসিয়েন্টের মানগুলো আমরা বসাইলাম। এখন দেখেন একটা প্রেডিক্টেড ভ্যালু আপনার বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড হিটিং কস্ট ফর এ হোম ইফ দ্য মিন আউটসাইড টেম্পারেচার হচ্ছে আপনার, এই যে এক্স ছিল টেম্পারেচার, টেম্পারেচার মান দেওয়া আছে 30 ডিগ্রি, 5 ইঞ্চেস অফ ইনসুলেশন, এক্স টুর মান হচ্ছে 5, ফার্নেস হচ্ছে 10 ইয়ার্স ওল্ড, তাহলে এক্স থ্রির মান হচ্ছে 10। তাহলে খেয়াল করেন তো, আমার এখানে আননোন ভেরিয়েবল ছিল x1 x2 x3, এলে এই তিনটার মান দিয়ে দিছে, তাইলে আমাদের ওয়াই হেড কত বের করা যাবে না? জি স্যার। এই যে 30 Yes, গুণ sir. করবেন, 5 গুণ করবেন, 10 গুণ করবেন, তাহলে আপনার ওয়াই হেড কত আসতেছে? 276.56। এটা হচ্ছে প্রেডিক্টেড
প্রেডিক্টেড অথবা এস্টিমেটেড অথবা ফিটেড ওয়াই বা হিটিং কস্ট, বুঝে গেছে? জি স্যার। ওকে, প্রেডিক্টেড অন এভারেজ আমার ওই বাড়িটার যদি এইগুলো তার ক্যারেক্টারিস্টিক হয় তাহলে সেই বাড়িটার হিটিং কস্ট কত হওয়া উচিত? 276.56। কিন্তু অ্যাকচুয়ালি ওই বাড়িটার যদি কস্ট ধরেন ফর এক্সাম্পল অ্যাকচুয়াল কস্ট ছিল 270, কত ছিল ফর এক্সাম্পল? এই যে অ্যাকচুয়াল হিটিং কস্ট হোমের হচ্ছে কত? 270, আর আপনার প্রেডিক্টেড কত আসছে? 276। তাহলে আমার এরর বা রেসিডুয়াল কত? এরর বা রেসিডুয়াল বা ডিস্টারবেন্স কি ছিল? অ্যাকচুয়াল ওয়াই মাইনাস কি প্রেডিক্টেড ওয়াই। অ্যাকচুয়াল ওয়াই মাইনাস কি প্রেডিক্টেড ওয়াই। অ্যাকচুয়ালটা আগে মনে রাখবেন। তাহলে 270 মাইনাস 276 তাহলে কত হয়? এই যে আমার এটা হচ্ছে এরর বা রেসিডুয়াল। এরর বা রেসিডুয়াল এটাই দেখেন। এই যে আপনার ইয়েতে আসেন, এক্সেল ফাইলে আসেন, দেখেন আমরা এই যে এরর বা রেসিডুয়ালটা কোথায় পাই। এই যে দেখেন, এই যে রেসিডুয়াল আউটপুট, হ্যাঁ দেখা যাচ্ছে রেসিডুয়াল আউটপুট দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, যেমন অবজারভেশন 1, এই যে ফার্স্ট হোমের জন্য তার প্রেডিক্টেড ভ্যালু কত আসছে? প্রেডিক্টেড ওয়াই এর ফার্স্ট হোমের যে ক্যারেক্টারিস্টিক গুলো যেগুলো ছিল কোথায় ছিল? ওই যে এই যে আমার ফার্স্ট হোম, এই যে তার এই যে যদি আমার টেম্পারেচার 35 হয়, ইনসুলেশন যদি আমার 3 হয় ইঞ্চি, এইচ যদি 6 হয়, তাহলে তার অ্যাকচুয়াল কস্ট ছিল 250, কিন্তু তার আপনার প্রেডিক্টেড কস্ট কত হয়? 258.91, কিন্তু অ্যাকচুয়াল কস্ট কত ছিল? 250। তাহলে এই 250 অ্যাকচুয়াল থেকে আপনি প্রেডিক্টেডটা বাদ দিলে তাহলে দেখেন আপনার রেসিডুয়াল কত? -8.9। তাহলে বুঝা গেছে? এভাবে প্রত্যেকটা বাড়ি তারা এখানে কি করেছে? রেসিডুয়ালটা তারা এখানেই করেছে, এবং ওইটাই তারা হচ্ছে পরবর্তীতে প্লট করেছে। এটা হচ্ছে রেসিডুয়াল তারা প্লট করেছে, যে x1 এর জন্য রেসিডুয়াল আমার হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, তারপর হচ্ছে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্টের জন্য, থার্ড ইন্ডিপেন্ডেন্টের জন্য, সেগুলো হচ্ছে আপনার রেসিডুয়াল প্লট করেছে। লাইন ফিট প্লট করেছে, লাইনটা ফিট করেছে কিভাবে, ঠিক আছে? যে কোনটা অ্যাকচুয়াল ওয়াই হচ্ছে এই যে আপনার ব্লুটা, আর এই যে আপনার প্রেডিক্টেড হচ্ছে আপনার যেগুলো অরেঞ্জটা, এই অরেঞ্জটার মাঝামাঝি একটা লাইন ফিট করেছে ওরা। আর নরমাল প্রবাবিলিটি দিয়ে হচ্ছে প্রবাবিলিটি যে আমার এইখানে হচ্ছে যে নন এই আপনার এই নরমালিটি অ্যাজাম্পশন যে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, মোটামুটি ঠিক আছে। ওকে, আচ্ছা এইগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না, জাস্ট হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস করে করা হয়েছে। ওকে, রেসিডুয়াল প্লট, আচ্ছা সেগুলো ইয়ে কথা না, মেইন কথা না। মেইন হচ্ছে আমাদের এই নরমালিটি প্রবাবিলিটি প্লট দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ইয়াটা কি কি বলে যে আমাদের ডাটা সেট হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। আমরা হচ্ছে পরে সেটা নিয়ে কথা বলবো যখন আসবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা রিগ্রেশনটা বুঝলাম, এবং হচ্ছে আমাদের রেসিডুয়াল এবং প্রেডিক্টেড বলে কিভাবে বের করতে হয় আমরা সেটাও বুঝলাম। আচ্ছা, ওকে, ইন্টারপ্রিটেশনের আরো কিছু নিয়ম আছে সেগুলা। ওকে, এটা আছে মাল্টিপল স্ট্যান্ডার্ড এরর। আচ্ছা, আমি এই ইন্টারপ্রিটেশন আমি পরে আসবো। এই আরো ইন্টারপ্রিটেশন কিভাবে করা যায় সেগুলো আমার যে ভেরিয়েবলের নেচার চেঞ্জ হলে আমার ইন্টারপ্রিটেশনও চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে আমি পরে আসবো। মনে রাখেন যে স্যার আমাদের ইন্টারপ্রিটেশনের মোর টিপস আমাদের বাকি আছে। হ্যাঁ, আচ্ছা, মাল্টিপল স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। ওই যে স্ট্যান্ডার্ড এরর মজা, ওই আপনার মনে আছে ইফেক্টিভনেস অফ দ্য রিগ্রেশন ইকুয়েশন, ওই যে আমার ইয়ের নিচে যে মাল্টিপল আর স্কয়ার এর নিচে যে একটা আমার থাকতো স্ট্যান্ডার্ড এরর, মনে আছে? ওইটা আমার সেটা কি বোঝায়? আমার রিগ্রেশন ইকুয়েশনটার ইফেক্টিভনেস, আমার এরর যত কম তত আমার কি ভালো। আর এই এররের ইউনিট কোনটা হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ইউনিট সেটাই হবে। তাহলে আপনি কি বলবেন? ওইটা যদি এররের ব্যাখ্যা যদি আপনি করতে চাই তাহলে কি বলবেন আপনি? যে এই যে আপনি বলবেন দ্য স্ট্যান্ডার্ড এরর, দ্য মাল্টিপল স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট ইজ কত? এই যে আপনার যে ওই আপনার 51.04 কি হবে? ইউনিট কার? ডলার্স হবে। ওয়াই এর, ওয়াই এর এটা কি হবে? ডলার্স।
ওকে ডলার্স ওকে ফাইন ওই যে 51.05 দেখেন 51.05 ওকে আর কিভাবে বের করে এই যে দেখেন আমার সামেশন y মাইনাস y হেড তাহলে y মাইনাস y হেড তাহলে কিভাবে ওই যে দেখেন আমার হচ্ছে এই আপনার যে y হেড কোনটা বলেন তো প্রেডিক্টেড ভ্যালু। প্রেডিক্টেড ভ্যালু যেগুলো ওই আমাদের রেসিডুয়াল প্লটে বের হয়েছিল মনে আছে প্রত্যেকটা স্যার। প্রেডিক্টেড ভ্যালু তার সাথে হচ্ছে আপনার অ্যাকচুয়াল এই যে এই হচ্ছে আমাদের এররটা আর এই এররের স্কোয়ার করলে তাকে যদি আমরা এই যে আমার n মাইনাস কে মাইনাস 1 দ্বারা ভাগ করি তারপর যদি রুট ওভার করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট পেয়ে যাব এটা আপনাদের ক্যালকুলেট করতে বলা হবে না কারণ বলতে গেলে এই আপনার সই দিয়ে যেতে হবে এটা এর মান দেওয়া থাকবে যদি বলে ব্যাখ্যা করতে তাহলে আপনি জাস্ট সিম্পলি বলে দিবেন যে আমার এই যে মাল্টিপল স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট ইজ এত ডলার্স আর যদি নিচে দুইটা n মডেল minus- থাকে হ্যাঁ দুইটা মডেল থাকে যদি সেক্ষেত্রে হচ্ছে তখন ওই আগেরটার সাথে পরেরটার কম্পেয়ার করবে আচ্ছা এই হচ্ছে অ্যাজাম্পশনস অ্যাজ অ্যাজাম্পশনে আমরা পরে আসবো অ্যানোভা টেবিল এক্সপ্লেইন আনএক্সপ্লেইনড আচ্ছা আজকে এই পর্যন্তই থাক ঠিক আছে এই পর্যন্তই থাক আমরা তাহলে বাইগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখি আর স্কোয়ারের সাথে অ্যাডজাস্টেড আর স্কোয়ার ওই যে আমরা যেগুলো অলরেডি বলে ফেলেছি যে আর স্কোয়ার বের করতে বলে বা অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করতে বলে ঠিক আছে সেগুলো হচ্ছে আমরা এই করবো ওকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শুরু করব আমাদের ইয়ে থেকে ওই যে মোর টিপস অন ইন্টারপ্রিটেশন এখান থেকে ঠিক আছে আজকে ক্লাসটা বুঝে গেছে সবার জি স্যার। ইয়েস স্যার। ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন এক্সেলে ঠিক আছে হ্যাঁ অন্য যে কোনো ডাটা দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন ওকে থ্যাংক ইউ আমি তাহলে নেক্সট উইকে রিগ্রেশনের উপর আরেকটা ক্লাস নিয়ে তারপরে আমি তাহলে খায়রুল স্যারের সাথে একটা ক্লাসের ইয়ে দিব না ঠিক আছে কম্বাইন্ড ক্লাস সবার ওকে থ্যাংক ইউ হ্যাঁ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।